সংস্কৃতির ভাঙা সেতু, আসলে এই নামটা আখতারুজ্জামান ইলিয়াসের একটি প্রবন্ধের বইয়ের নাম। তার সাথে আমরা যে সম্পর্ক শব্দটি দিয়েছি, তার সাথে আসলে কি বোঝাতে চাই, আমি এই পর্বে মূলত আমাদের নির্ধারিত দুইজন আলোচক অনুপস্থিত ব্যক্তিগত অসুস্থতার কারণে আমি বিশেষভাবে অনুরোধ করছি, যারা বিশেষ করে আছেন অধ্যাপক নিখিলেশ রায়, মূলত কবি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি এখানে এসেছেন। আছেন অধ্যাপক আহমেদ মাওলা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, প্রাবন্ধিক এবং নন্দনতাত্ত্বিক। আমি তার সাথে আমার বন্ধু মোহাম্মদ আজম একটু আগে দারুণভাবে বলেছেন, বিষয়টি প্রায় কাছাকাছি আগের সেশনটায়। তাকে আমি নিয়ে আসি আসলে কি বলবো, এটা খুব ভালো বক্তার কারণে চা খাচ্ছি, হ্যাঁ চা সহ আমরা চলে আসছি। মানে উনি খাচ্ছিলেন কফি, আমি খাচ্ছিলাম চা। তো আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এই চারজনকে। এর সাথে কবি বিভাস রায় চৌধুরীকে অনুরোধ করেছি, তাকে সম্ভবত পারভেজ হোসেন ওনা আসছেন, নিয়ে আসছেন। হ্যাঁ, আপনারা মঞ্চে চলে আসুন, আর মোহাম্মদ আজম, অধ্যাপক, প্রাবন্ধিক, নন্দনতাত্ত্বিক, আমি আসলে কবিতার মানুষ, অধ্যাপনা আবার করতে হয়, কারণ হচ্ছে সবার জন্য করতালি দিই। আমি মঞ্চে যদি আহ্বান করি আমাদের গদ্যকার নাসিমা আনিসকে, কথা সাহিত্যিক এবং অধ্যাপক নাসিমা আনিস আপা, আপনি উপস্থিত হওয়ার কিছু নেই, সম্পর্ক নিয়ে বলবেন। আমরা আপনার কাছ থেকে যে বই পেয়েছিলাম, আমি আপনাকে মঞ্চে আহ্বান করছি, কারণ আসলে একই গোত্রে এতজন মানুষ, তার মধ্যে একজন যদি মানে সমন্বয় তো হচ্ছেই না কোনোভাবে, তারপরেও একজন কথা সাহিত্যিককে আমি পাই, তাহলে বিভাস আচ্ছা কর্নারে চলে গেল, ভালো। তো আমি এবারেও যে সম্পর্ক বলতে আমরা কি আসলে এখানে বিবেচনা করতে চাচ্ছি, কেন এই আমি আজমকে দিয়ে, মানে তুখোর বক্তা আজম যদি জমিয়ে ফেলতে পারেন, তাহলে আর আমরা সমস্যা থাকবো না। সম্পর্ক কথাটা তো আসলে এমন যে এটা নিয়ে কথা বলা যায় না। তার কারণ কি, কারণ যে কোনো ব্যাপারে তো আসলে সম্পর্ক, ওই জন্যই কথা বলা যায়। আমাদের একটা দুঃসম্পর্ক তো সম্পর্ক। আমি তো ঘৃণা করি, নিন্দা করি, সমালোচনা করি কাকে, যে আমার সঙ্গে সম্পর্কিত। যে আমার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত না, তাকে তো আমি আসলে ঘৃণা করি না কিংবা সমালোচনা করি। আমাদের জন্য কাজটা হয়তো একটু সহজ হয়ে যাবে যদি আমরা ওই যে আখতারুজ্জামান ইলিয়াসের যে নাম থেকে এই বক্তৃতার শিরোনামটি দেওয়া হয়েছে, সেখানে যদি আমরা একটু আলোকপাত করি। আর আমাদের সঞ্চালকের আগ্রহের জায়গার মধ্যে বোধহয় একটু আগে আমরা যে আলাপটা করেছিলাম, এমনিতে আমরা বলি দুই বাংলার সম্পর্ক, কিন্তু তার মধ্যে খানিকটা রিডিউসড ভঙ্গি থাকে বলেই ওখানে দুই বাংলা না বলে আমরা বৃহৎ বাংলা বলেছি। কারণ বৃহৎ বাংলা বলার স্বভাব অভ্যাসও যদি আমরা খানিকটা রপ্ত করি, সেটা আসলে নানান দিক থেকে ভালো, খারাপ হয় না, জোর করে কিছু হয় না, কিন্তু প্র্যাকটিসটা খারাপ হয়। তো তাহলে যদি আমরা একটু বুঝিয়ে নিই যে সম্পর্ক বলতে আমরা এক ধরনের সাংস্কৃতিক সম্পর্ক ভাঙা, জোড়া লাগানো, বা রাষ্ট্রীয় সম্পর্ক, তার ভিতরে নানান ধরনের অন্তঃসলীলা প্রবাহের মতো আমরা যদি দেখি যে তার মধ্যে কিছু আবেগী ব্যাপার আছে, কিছু সাংস্কৃতিক ব্যাপার আছে, ভাষাগত ব্যাপার আছে, যেটা রাজনৈতিক সম্পর্ক কিংবা বিরোধ দিয়ে সবসময় আসলে ডিফাইন করা যায়। সেটা যদি একটা দিক নেই, আর আরেকটা যদি আমরা নেই, যেটা আমাদের শিরোনাম দেখতে পাচ্ছি না, যে সংস্কৃতির ভাঙা সেতু, যেটা আখতারুজ্জামান ইলিয়াস তার সারা জীবন যে ব্যাপার নিয়ে কাজ করেছেন, যে তিনি সংস্কৃতি ওই ভাঙ্গা সেতুটা একদিকে দেখাতে চেয়েছেন, আরেকদিকে তিনি ওই ভাঙ্গা সেতুর কার্যকারণ নির্দেশ করতে চেয়েছেন।
এই দু ব্যাপার যদি আমরা আলাপের মধ্যে আনি, কিংবা কেউ চাইলে অন্য ব্যাপারও হতে পারে, অন্য ব্যাপারও হতে পারে, যে কোনো ব্যাপারে হতে পারে, মানে আমি বললাম যে যদি যেহেতু বিচিত্র আছে ফলে এই ধরনের আলাপ হতে পারে, আরও হতে পারে। আমি আপনাকে আরেকটু মানে সকালবেলার একটা সেশন সলিমুল্লাহ খান এবং তপতি ভট্টাচার্যের একটা সেশনে বলছিলেন ইলিয়াস সম্পর্কে, সলিমুল্লাহ খান বলছিলেন যে কেন কলকাতার লোকরা আনন্দ পুরস্কার তাকে দিলেন, এবং তার প্রধান কারণই হচ্ছে যে ইলিয়াসের বাবা যেহেতু মুসলিম লীগের সাংসদ ছিলেন, ইলিয়াস পুরো দায়টাই দেশ বিভাগের দায়টা মুসলিম লীগকে দিয়েছিলেন, ফলে এই ব্যাপারটা ওদের ভালো লেগেছে, ওদের সবকিছুতেই একটা এই অসম্পূর্ণ সম্পর্ক করার নির্দেশ আছে। তিনি কথাগুলো অন্যভাবে বলেছেন, আমি প্রায় কাছাকাছি বলেছি। আচ্ছা, ওকে, এটা খুব ইনসিডেন্টাল, আমরা এই বিষয়ে আলাপ বেশি বাড়াবো না, কিন্তু ইলিয়াস সম্পর্কে যদি কথা উঠেছে সেহেতু এটা বলা যেতে পারে। এটা খুব ইনসিডেন্টাল যে আমি খবরনামা নিয়ে লেখাটা গতকাল শেষ করলাম, প্রায় 1.5 মাস ধরে পরিশ্রম করে। এবং আমি যেটা দেখিয়েছি, যেসব জিনিস দেখিয়েছি তার মধ্যে একটা হলো এই যে খবরনামা সম্পর্কে এই অনুমান আসলে ঠিক না। এটা হলো আমরা জানি যে সম্পর্ক দেখার ক্ষেত্রে আমাদের কিছু আর্কিটাইপ কাজ করে, কিছু সেট পূর্বতন মানসিকতা কাজ করে, এবং সেটা দিয়ে আমরা সাহিত্য করি। যেমন একটি তুলসী গাছের কাহিনী গল্পটি পড়ার সময় আমরা এই ধরনের অনেক পাঠ আছে যে এখানে পূর্ব বাংলার সাম্প্রদায়িকতার কথা বলা হয়েছে। না, ব্যাপারটা হলো এরকম না। ব্যাপারটা হলো পূর্ব বাংলার মডার্ন একজন মানুষ যখন তিনি ব্যাপারটাকে দেখবেন তখন তিনি নিজের দায় আবিষ্কার করবেন। ইলিয়াস আসলে নিজের দায় আবিষ্কার করতে চেয়েছেন, কারণ তিনি একটা মুসলমান প্রধান অঞ্চল নিয়ে লিখছেন, পূর্ব বাংলা নিয়ে লিখছেন, মুসলিম লীগ করছে, এখানকার লোকরা তার আগে কৃষক প্রজা পার্টি করছে, সেটা নিয়ে লিখেছেন। কিন্তু আমি পরিষ্কার দেখিয়েছি যে উপন্যাসের মধ্যে খুব কম পরিমাণ জায়গা জুড়লেও ইলিয়াস কিন্তু কংগ্রেস, হিন্দু এলিট গ্রুপ, বর্ণ হিন্দু গ্রুপ, রায়ট ইত্যাদি প্রসঙ্গে পরিষ্কার উল্লেখ করেছেন। আয়তনে কম, কিন্তু পরিষ্কার উল্লেখ করেছেন যে আসলে এই দায়িত্ব প্রত্যেকের সমান। তিনি মুসলিম লীগের প্রসঙ্গটা যেহেতু মুসলমান প্রধান অঞ্চল, ওটা ডিল করেছেন বলে মনে হতে পারে যে তিনি আসলে এটাকে দায়ী করেছেন। আসলে ইলিয়াসের ব্যাপারটা সেরকম না, আর সেরকম ওটা আসলে এত ভালো উপন্যাস হতে হবে। একদম 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 আমি একমত। আমি ওটার সাথে ইলিয়াসের খোয়াবনামা যেহেতু আসছে, আমি একটু কথা বলে দিই। আমাদের লাতিন আমেরিকার একটি গল্প আসলে অনুবাদে প্রথম পড়েছি, পরে আমার আলেহো কার্পেন্টিয়ারের এই মর্তের রাজত্ব, পরে আমার ইংরেজি কাজে লাগছে হচ্ছে শুধুমাত্র আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামার এই থিঙ্কিংটা সম্পর্কে এখানেও আছে যে তিনি পুরো স্ট্রাকচারটা বাংলার যেটা সেটা মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই মর্তের রাজত্ব থেকে নিয়েছেন। আমি এটা তুলনামূলক আলোচনা করে দেখিয়েছি, কারণ এখানে যেমন তমিজ মানে এটা সম্পর্ক এই লাতিন আমেরিকার ওই মেক্সিকান জায়গার সাথে আমাদের এই দেশের যে সম্পর্ক, ইলিয়াস সেটাকে কিভাবে দেখিয়েছেন। এবং তমিজ যেরকমের ইয়ার উপরে লোক, সেই একই রকমের মানে ইয়ার কি বলে বিলের উপরে দাঁড়িয়ে তাড়ায়, এবং একজন কীতদাস কিভাবে হয়, এই সম্পর্কগুলো তিনি এখানে দেখেছেন। তার সাথে আজকের যে আমরা সংস্কৃতির ভাঙা সেতু নামটার সাথে ইলিয়াস এতটাই চলে আসেন, ফলে এটা বললাম যে কোথা থেকে ভাব নিলে ভাব তো তার উত্তর মানে পূর্বপুরুষের কাছ থেকে নিতেই পারে। আমি এই বিষয়ে অধ্যাপক আহমেদ মাওলাকে তার প্রস্তাবনা উপস্থাপন। হ্যাঁ, ধন্যবাদ সঞ্চালক। আসলে এখানে যেই বিষয়টাকে শিরোনাম করা হয়েছে সেটা হচ্ছে সংস্কৃতির ভাঙা সেতু। আমরা প্রথমে সেই বিষয়টাকে একটু আপনাদের সামনে হাজির করতে চাই। সেটি হচ্ছে এই যে মানে একজন মানুষ সংস্কৃতিবিহীন জীবনযাপন করতে পারে কিনা, পারে। তার আবেগ আছে, অনুভূতি আছে, দুঃখ আছে, ভালোবাসা আছে অথবা ক্ষোভ আছে, সব কিছুই প্রকাশিত হয় তার ভাষার মধ্যে দিয়ে। অর্থাৎ ভাষা হচ্ছে সংস্কৃতির একটি মূল কাণ্ড। আমাদের বর্তমান যে আলোচনাটা আছে সেখানে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্পর্ক বলতে আমরা কি বুঝি? রিলেশন বা সম্পর্ক। সম্পর্কটা এরকম হয়েছে যে আমাদের দেশে আমরা একসময় যে সামাজিক জীবনযাপন করতাম সেই জীবনযাপনের মধ্যে পরিবার একটি কেন্দ্র ছিল। তারপর বৃহত্তর যে সমাজের অন্যান্য যে ছোট ছোট জাতি গোষ্ঠী এবং সম্প্রদায় রয়েছে সেগুলোর মধ্যে যে সম্পর্ক, তারপরে রাষ্ট্রীয় একটি সম্পর্ক এবং আন্তর্জাতিক একটি সম্পর্ক, দেশ থেকে অন্য দেশের যে সম্পর্ক, এই সম্পর্কগুলোর ক্ষেত্রে বর্তমানে ভার্চুয়াল যে অভিঘাত এসেছে, অর্থাৎ ইন্টারনেট এবং
ভিজুয়াল যেসব ইমেজ আমাদের সামনে হাজির হয়েছে, এই অবস্থা অর্থাৎ আমাদের এখানে অ্যাকচুয়াল জীবনযাপন এবং ভার্চুয়াল জীবনযাপন, এই জীবনযাপনের অভিঘাতে আমাদের সম্পর্কগুলোর রূপান্তর ঘটেছে। সেটা কিরকম হয়েছে সেটি আমরা একটু দেখার দরকার। সেটি হচ্ছে এই, আমরা এখন আত্মবিচ্ছিন্ন, আত্মীয় বিচ্ছিন্ন। এই আত্মবিচ্ছিন্ন, আত্মীয় বিচ্ছিন্ন এই জায়গাটার স্বরূপটা কিরকম দেখুন। আগে আমাদের যৌথ ফ্যামিলি ছিল। এই যৌথ ফ্যামিলিগুলোর মধ্যে ভাই বোন, দাদা দাদি এবং অন্যান্য যারা আছে যৌথ ফ্যামিলিতে যারা থাকতো একসময়, কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় এবং অর্থনৈতিক ব্যবস্থায়, এই ব্যবস্থার মধ্যে যে সামাজিক নিয়ন্ত্রণ ছিল, সামাজিক স্ট্রাকচার ছিল, সেটার মধ্যে যে সামাজিক সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্ক ছিল, সেগুলো আস্তে আস্তে আমাদের এখানকার যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, নাগরিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় নানা উপব্যবস্থা, এসব ব্যবস্থার কারণে বিভিন্ন অভিজ্ঞতার কারণে আস্তে আস্তে এই সম্পর্কগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। অর্থাৎ সবকিছুকে এখন খণ্ড বিখণ্ড এবং বিচূর্ণ একটি সম্পর্কের মধ্যে এসে আমরা দাঁড়িয়েছি। অর্থাৎ এখন আর আমাদের যৌথ ফ্যামিলি নেই, আমাদের এখন আর আগের যে সামাজিক সম্পর্ক সেগুলো নেই। অর্থাৎ আমরা একটা বিচ্ছিন্ন পৃথিবীতে বাস করছি। এই অবস্থা আমাদের সম্পর্কের জায়গাগুলোকে আমরা একটু ভালো করে দেখার দরকার। যেমন আখতারুজ্জামান ইলিয়াস তার খোয়াবনামায় বলেছেন, তুমি যে জায়গাটি দাঁড়িয়ে আছে সেই জায়গাটি একটু খেয়াল করা দরকার। আসলে এখন আমরা কোথায় বাস করছি, যে অ্যাকচুয়াল জীবনযাপন এবং ভার্চুয়াল জীবনযাপনের মধ্যে আমাদের যে সম্পর্কগুলো আছে, আমাদের উপস্থাপক বলেছেন দূরতম সম্পর্ক তো আছে। হ্যাঁ, এটার যথার্থই উত্তর দিয়েছেন যে মোহাম্মদ আজম, যে দূরতম সম্পর্ক হলো শীতবর্তী সম্পর্ক। সেটা সেই সম্পর্কটার রূপান্তর কিংবা প্রকাশ হয়তো ঘৃণার হতে পারে, ক্ষোভের হতে পারে, দূরতম সম্পর্ক হতে পারে, সেটাও একটি সম্পর্ক। অর্থাৎ আমাদের এখানে সামাজিক সম্পর্কগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমরা ব্যক্তি এবং ভার্চুয়াল এবং নানা ইমেজের সম্পর্কের মধ্যে আছে। অনাত্মীয় এবং আত্মীয় হয়ে উঠছে, যাদেরকে দেখি না তারাই আমাদের রিলেশনের সম্পর্কে সবচেয়ে বেশি কাছে আসছে। অথচ আমাদের যাদের সঙ্গে আমাদের সম্পর্ক বাইন্ডিংস থাকার কথা এবং সেখানে একটা অঙ্গীকারের ব্যাপার আছে, দায়ের ব্যাপার আছে, দায়িত্বের ব্যাপার আছে, সেই জায়গাগুলোতে দারুণ জায়গাকে উচকে দিয়েছেন আমাদের আহমেদ বালা। ভার্চুয়াল সম্পর্ক এবং আজকের যে আমাদের আত্মীয়তার সম্পর্ক, বড় পরিবার ভেঙে যাওয়ার সম্পর্ক। আমি একেবারেই অন্য একটা বিষয়ে ফিরতে চাচ্ছি। নাসিমা নিশ্চয়ই একটু বিব্রত অবস্থায় তাকে ফেলেছি যে তিনি এরকমের একটা বিষয়ের জন্য একদমই প্রস্তুত ছিলেন না। যারা অধ্যাপনা করি তাদের জন্য অসুবিধা নেই, কিন্তু দারুণ একটা বিষয় আমি তার কাছ থেকে পেয়েছি, শিখেছি। এই বিষয়ের বিচারকও ছিলেন। বৃহন্নলাদের নিয়ে তিনি যখন উপন্যাসটি লিখেছিলেন এবং পাণ্ডুলিপি আকারে আমি যখন পড়েছি, এখন আবার পাণ্ডুলিপিগুলো আমার পড়াই হয় না, কারণ আসলে যে সময়ের অভাব। সেই সময় বিচারক ছিলেন আমাদের স্বপ্নময় চক্রবর্তী। তার থেকে একটা দারুণ বিষয় নিয়ে হলদে গোলাপ লিখে সম্পর্কগুলো দেখুন, এবং সেটা আনন্দ পুরস্কার পেল। সেটা না হলে আবার এখানে আমরা পড়তাম না। এবং আমি বলছি, কারণ আমি কয়েকজনকে যদি শ্রদ্ধা জানাই, তার আমাদের একজন দেবেশদা বলছেন অতগুলো নাম, বা আমি তো পড়ি, দুইজন নোবেলও পেয়েছেন তার মধ্যে, যে তৃতীয় লিঙ্গে তারা লিখেছেন যা তাতে যদি ওই বিষয়কে প্রথম ধরে নোবেল পায়, তাহলে ও একবার পেতে পারে না, দুইবার পেতে পারে। এত ভালো বই। উনি যখন কাজ করেন, ওই বইটার নাম হচ্ছে মোহিনীর থান, তার প্রথম উপন্যাস। তাদের সাথে ওনার যে সম্পর্ক গড়ে ওঠা, এই যে সাংস্কৃতিক আদান প্রদানের সম্পর্ক, তিনি কিভাবে তাদের মধ্যে প্রবেশ করেছিলেন, এই বাস্তবতা আমরা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। না, খুব একটা বিব্রত হচ্ছি না, কারণ বেশিরভাগ মুখগুলোই চেনা। স্বামী ভাই খুব বুদ্ধিমান, কারণ জানেন যে মোহিনীর থান নিয়ে কথা বলতে হলে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করব। ঠিক আছে। হ্যাঁ, বৃহন্নলা আমরা যাদেরকে হিজড়া বলি, আমাদের পথ চলতে তাদের সঙ্গে দেখা হয়। তো ওদের সঙ্গে আমার কাজের সম্পর্কটা কেমন হলো, কিভাবে আমি কাজ করলাম, আমি সেই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি।
সেটা হলো আমার কর্মক্ষেত্র ছিল ভেড়ামারা, কুষ্টিয়ার একটা থানা। তো আমি বাসে করে যেখানে যে নামতাম সেই বাস স্ট্যান্ড ভেড়ামারায়, নেমে অল্প একটু রাস্তা আমার কলেজ ছিল। তো সকাল 9টার সময় আমি 9টা সাড়ে 9টার দিকে আমি বাস থেকে নামতাম, নামলেই দেখতাম যে একটা বা দুইটা ভ্যান বাস স্ট্যান্ডের সামনে এসে একটু থামলো, থেমে ওখানে পরপর অনেকগুলো ফলের দোকান। তো ওই ফলের দোকানদারদের সঙ্গে ওরা কথা বলতে থাকতো। আপনারা নিশ্চয়ই জানেন যে ওদের কথাবার্তা কি ধরনের খিস্তি থাকে, একটুখানি একটু বলুন। আপনি অধ্যাপক ছিলেন? তো এখন আসলে ভুলে গেছি, অনেকদিন আগের ঘটনা। তো এইভাবে বলবে পরে। তো ওরকম একটু অশ্লীল কথা, তারপরে একটু গা দিয়ে ধাক্কা দেওয়া, তারপরে ওদের গালটা একটু টেনে সামনে নেওয়া। তো আমি ওই বাসে জানলা দিয়ে দেখতাম এবং নেমেও আমি দেখতাম, আমি আসলে হা করে তাকিয়ে দেখতাম। আমার দেখার একটা বাজে অভ্যাস, হয়তো লোক বলবে যে কি এত দেখো। তো করে টোরে ওই বিনা পয়সা একটা দুটা ফল ওরা নিয়ে চলে যেত। তো প্রত্যেকদিন দেখতে দেখতেই আমি ভাবতাম যে ওদের সঙ্গে একটু কথা বলা যায়। কিন্তু আর একটু বলে রাখি আগে, সেটা হলো ছোটবেলা থেকে আমি ওদেরকে খুব ভয় পেতাম। আমাদের বাসা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার এবং পাশে রেল লাইন ছিল, রেল লাইনের দুই পাশে বস্তি, এবং সেখানে কিন্তু ওদের থান ছিল। আমরা যখন রেল লাইন দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে বাসায় আসতাম ঢাকা ইউনিভার্সিটির কোয়ার্টারে, তো ওদের সঙ্গে দেখা হয়ে গেলাম, কিন্তু ভীষণ ভয়টা আমার বড় বয়স পর্যন্ত ছিল। কিন্তু ওই আমার 35-40 বছর বয়সে এসে আমার কিউরিওসিটি হলো যে ওদের সঙ্গে কি একটু কথা বলা যায়, একটু কি দেখা করা যায়। আমি কলেজে এসে আমার কলিগদের জিজ্ঞেস বললাম যে ওরা কোথায় থাকে, ওদের থানে কি, ওদের বাড়িতে কি একদিন যাওয়া যায়। আমি তখন জানি না ওটা যে থান বলে ওরা। তো বললো যে যাবেন না, ওরা কিন্তু সাংঘাতিক। কেমন সাংঘাতিক আপনি বুঝতেই পারবেন না ওরা কি কেমন সাংঘাতিক। তো আমি ভাবলাম যে সাংঘাতিক হলে তো যাওয়াই লাগে। তো গেলাম, যেদিন প্রথম দিন আমি যে ওদের উঠানে দাঁড়ালাম, তো একটা চকির উপরে থানের যে গুরুমা, একটা থানে একজন গুরুমা থাকে যার অর্ডারে পুরো থানটা চলে। তো উনি বসে আছেন, বসে ইভিনিং টাচ বিস্কিট দিয়ে স্টিলের মগের চা খাচ্ছেন। আম গাছ, মুরগি টুকি সব আছে, ভীষণ নোংরা পরিবেশটা। তো আমি দাঁড়ালে আমাকে উনি বলছেন যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও সে আমার সঙ্গে কোনো কথা বলছে না। আমি বললাম দিদি এই তো আসলাম, কি দিয়ে শুরু করবো আমি ঠিক বুঝতে পারছিলাম না। তখন বললো, অনেকক্ষণ তাকিয়ে থেকে বললো যে তুমি কি করো, আপনি কি করেন। আমি বললাম আমি একটা কলেজে পড়াই। ও আচ্ছা। তারপর আমি বললাম দিদি আমি কি একটু বসবো, চোখে কোনাটা দেখিয়ে বললাম বসেন। খুবই অবকাশসূচক, আমি বসলাম। তা আমি ভাবলাম যে আমাকে কি চায়ের অফার করবে, না করলো না। সে চা খেতেই থাকলো। অনেকক্ষণ পরে বললাম দিদি আপনি আমার বাসায় গেছিলেন আমার ছেলেকে নাচাতে, তো আমি নাচাতে দেইনি। তো আমার হাজবেন্ড এসে আমাকে খুব বকাঝকা করেছিল, বলেছিল আমার হিজরতের একটা অধিকার, তুমি কেন অধিকার থেকে তাদের বঞ্চিত করেছো। তোমাকে আমি বারবার বলে গেছি যে ওরা আসবে, তুমি তোমার বাচ্চা দেবে নাচাতে। সত্যি কথা উনি বলে গেছিলেন। তো তখন বলার পরে ও বললো হবে হয়তো। তারপর আর কথা নেই। অনেকক্ষণ পরে বললাম দিদি জীবনটা কি কষ্টের, আমি দেখলাম যে এখানে খোঁচা দিলে হয়তো কথা বেরোবে। তখন দেখলাম টপ করে চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো এবং আমি আমার খুব টাচ করলো। কিন্তু আমি তো সেটা উদ্দেশ্য নিয়ে গেছি। আমি বললাম, মনে মনে বললাম যে হবে আমার, আমি যে কাজে এসেছি সেটা আমার হবে। কারণ দিদি চোখে পানি পড়েছে মানে হলো সে আমাকে রিসিভ করলেন। তারপরে আমি যে একটা কথা বললাম, কিন্তু গল্পটা সে এখানে না, যে সম্পর্কের কথা বলা হচ্ছে। এই শ্রেণীর মানুষরা, মেয়েরা, মানে ওরা নিজেদেরকে মেয়ে বলতে ভালোবাসে, ওদের জীবন খুব কষ্টের। এবং সবচেয়ে বড় কষ্টটা যে জায়গায়, সেটা হচ্ছে পরিবার তাদেরকে গ্রহণ করতে পছন্দ করে না, গ্রহণ করেই না। এবং ভাই বোনরা তাদের পরিচয় দিতে ভালোবাসে না, সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। এবং এই যে একটা বঞ্চিত জীবন, পরিবারে জন্মগ্রহণ, তো মাটি, ওখানে একটা ডায়লগ আছে, আমি তো মাটি ফেটটা হই নাই, আমার অধিকার আমারে বুঝায় দাও। ফোনে বলছে একদিন, আমার অধিকার আমারে বুঝায় দাও, আমার জমি, আমার ঘর, আমার পুকুর আমাকে বুঝায় দাও।
তো পরিবার তো আসলে দেয় না। এই সম্পর্কগুলা, এই যে একটা পরিবার, আমরা যে মানুষ, আমাদের যে পরিবার আছে, আমাকে যদি এখন বলা হয় যে তোমাকে অস্বীকার করছে, তোমাকে আমরা মানি না, আমি তো একজন, আমি কি করব? কিন্তু তাদেরকে কিন্তু এই জীবনটা মেনে নিতে হয়, এবং হয়তো 8-9 বছর বয়স থেকেই তাদেরকে মেনে নিতে হয়। এবং তারা যে চলে আসে পরিবার থেকে, কেন? কারণ জানে যে গোষ্ঠীতে যে থাকলে একটা গুরুমা পাবে, একটা বোন পাবে, মানে ওরা নিজেদেরকে বোন বলে, বোন পাবে, এবং বাঁচতে তাদের সুবিধা হবে। এই তো শামীম ভাই। আচ্ছা, দারুণ। এই যে সম্পর্ক, বৃহন্নলা বলছি, তৃতীয় লিঙ্গ বলছি, আসলে মানুষ মায়ের গর্ভ থেকেই তার আশা, কিন্তু তার সাথে পারিবারিক সম্পর্কটা কি রকম ভাবা যায়? আমরা তাদেরকে দেখে মিসকে আসি না, খুব খারাপ রূঢ় আচরণ করি। এই জায়গা থেকে আপাকে স্যালুট দিই, এবং বিশেষ করে হাবিব ভাইকে, যিনি প্রথম দিন বললেন যে কেন হাবিব আনিসুর রহমান কথা সাহিত্যিক, তিনি আমাদের মধ্যে আছেন, সামনে বসে আছেন, তাকে মানে শ্রদ্ধা অবনত ভাবে আমি কর্নিশ করছি যে আসলে এরকম মানুষ আমার খুব কম দেখা। তো আমি এই পর্বে একটা কথা একটু বলে নেই ফাঁকে, সেটা হলো যে আমি যখন উপন্যাসটা, একটা গল্প লিখবো ঠিক করেছিলাম ওদেরকে নিয়ে, তো গল্পে আর আটানো গেল না, কারণ আমি না লিখে নোট নিতে নিতে আমার খাতা ভরে গেল, এবং আমি প্রতিদিন যাই, আমি বিমোহিত হয়ে যাই। আমি 1 বছর যতদিন আমার কলেজ চলেছে আমি ততদিন ওদের কাছে গেছি। পরে আমি যখন লিখতে বসলাম, দেখলাম যে সেখানে ভাষা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেখানে এত খিস্তি, এত অশ্লীল অপ্রমিত ভাষা। তো আমি তো গল্প লিখি, প্রমিত ভাষায় গল্প লিখি। তখন আমি আমার হাজব্যান্ড হাবিব আনিসুর রহমানের কাছে যে আমি বললাম আমি একটা উপন্যাস লিখতে চাচ্ছি, তুমি আমাকে বলো আমি কি এই ভাষাগুলো লিখলে কি কোনো সমস্যা? উনি তখন আমার বললেন যে শোনো, তুমি নাচতে নেমেছো, ঘোমটা টানার কোনো দরকার নেই। এই ভাষাটাই তিনি আমায় বলেছেন, এবং আমি কৃতজ্ঞতার প্রতি যে উনি যদি সেদিন চুপ থাকতেন। আমি খুবই মানে সামাজিকভাবে আমি খুব নরম মানুষ, পারিবারিকভাবে হয়তো দুর্ধর্ষ নারী আমার হাজবেন্ডের কাছে, কিন্তু সামাজিকভাবে আমি খুবই একটা নরম মানুষ। তো আমার পক্ষে উনি যদি ওই কথাটা না বলতেন, আমি কোনোদিন হিজরতের ওই ভাষাটাকে আমি গ্রহণ করতে পারতাম না। এখানে মোহাম্মদ আজম আছেন, উনি আমার বইয়ের সমালোচনা লিখেছিলেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং উনি এত যত্ন করে আমার বইয়ের আলোচনা লিখেছিলেন যে আমার লজ্জাই লাগছিল পড়তে, যে উনি এত কষ্ট করেছেন আমার উপন্যাসটা পড়ে। আচ্ছা, আমরা আবার ফিরবো আমার কাছে। আমি এবারে, আমরা তো এই যে সম্পর্ক নিয়ে কথা বলছি, কিন্তু আমরা জানি না যে বাংলাদেশেও, মানে জানি কিন্তু আসলে মানি না, বাংলাদেশে প্রায় 43টি নৃজাতীয় গোষ্ঠী আছে, 45টি 43টি মতামত। তো আমি পশ্চিমবাংলায় আমার মানে বন্ধু অধ্যাপক নিখিলেশ রায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি আমাকে বিভিন্ন নৃগোষ্ঠীর কাছে নিয়ে গিয়েছেন, এবং সেখানে উপলব্ধি হয়েছে শুধু দার্জিলিংই, উনি বলবেন সেখানে সমস্ত ভারতের সবচেয়ে বেশি নৃজাতীয় গোষ্ঠী থাকে। তাদের সাথে এই যে আমরা বাঙালি করছি, যারা মানে জোর করে ও বাঙালি বলছি, বাংলাদেশি বলছি, তারা যে বৃহৎ জনগোষ্ঠী, তাদের সাথে যে সম্পর্ক তাদের, উনি বলতে পারবেন, কারণ উনি মানে বাংলায় লিখছেন, রাজবংশী ভাষায় লিখছেন, এবং ওনার লেখা পাঠ্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে কবিতাও। তো আমি তাদের সাথে আমাদের যে সম্পর্ক, বা বৃহৎ এবং ক্ষুদ্র বৃহৎ না শুধু, আবার জাতি থেকে জাতির যে সম্পর্ক, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আপনাদের সবাইকে নমস্কার জানাই। যারা আছেন আমার প্রিয়জন এবং শ্রদ্ধেয়জন, তাদের প্রতি আমার নমস্কার। আমি এসেছি ঢাকা শহর থেকে অন্তত 600 কিলোমিটার দূরের একটা গ্রাম থেকে, এবং সেই গ্রামটি কলকাতা থেকেও অনুরূপ দূরত্বে অবস্থান করে। আমার পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম থেকে এসে ঢাকা শহরের এত বৃহৎ
একটি অনুষ্ঠান লিড ফেস্ট, তাতে অংশগ্রহণ করাটা আমার কাছে স্বপ্নের মতো। এটা করার কথা ছিল না, কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তব করেছে লিড ফেস্টের আয়োজকেরা, বিশেষ করে সামিম রেজা, তাকে আমি কৃতজ্ঞতা জানাই। এবং এই প্রসঙ্গে যে বিষয়টার এখানে প্রতি আলোচনা করা হচ্ছে সম্পর্ক, সেটাও আপনাদের একটু স্মরণ করে দিই যে কত দূরে থাকা সত্ত্বেও কোন সম্পর্কের ভেতরে থাকলে এখানে আমার পক্ষে আসা সম্ভব হয়, আপনাদের সামনে বসে দুটো কথা বলার সুযোগ বা সৌভাগ্য হয়। যে সম্পর্ক বিষয়ে এখানে আলোচনা করলেন অনেকেই, সামনে যা ধরিয়ে দিলেন একটি বিষয়, সে বিষয়ে হয়তো অন্যভাবে অন্য কথা বলা যাবে। আজকে সময়ও কম, কাটবে একটা সেশনে এই বিষয়েই কথা বলার আছে। আমি বিষয়টাকে আলাদা রকম করে একটু দেখি, সম্পর্ক বিষয়টাকে, যে আমাদের যে সম্পর্কগুলো স্বাভাবিক সম্পর্ক, সেই স্বাভাবিক সম্পর্কগুলো থেকে আমাদের বিচ্যুতি ঘটিয়ে ফেলেছি আমরা নিজেরাই, এবং ঘটিয়ে ফেলেছি গত 60-70 বছরের মধ্যে প্রবলভাবে। স্বাধীনতার আগে পর্যন্ত মানুষের সম্পর্ক যেরকম ছিল, আস্তে আস্তে সেই সম্পর্কগুলো আর সেই জায়গায় নেই আমরা দেখতে পাচ্ছি। আমাদের কিরকম সম্পর্ক হওয়ার কথা? রবীন্দ্রনাথ তো নানা জায়গায়, রবীন্দ্রনাথকে ছাড়া কথা বলাই প্রায় মুশকিল হয়ে যায়। তিনি বলছেন আমাদের সমস্ত দুঃখের মূল, সমস্ত কষ্টের মূল, সমস্ত সংকটের মূল হচ্ছে আমাদের বিচ্ছিন্নতা। কিসের বিচ্ছিন্নতা? তিনি বলছেন প্রকৃতির সঙ্গে মানুষের বিচ্ছিন্নতা, মানুষের সঙ্গে মানুষের বিচ্ছিন্নতা, এবং মানুষের নিজের সঙ্গে নিজের বিচ্ছিন্নতা, নানা রকম বিচ্ছিন্নতার কথা বলছেন। এই বিচ্ছিন্নতাগুলোকে যদি আমরা কাটাতে পারি, মানে সংযোগ বা সম্পর্ক যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। আর যদি কাটাতে না পারি, আমাদের সভ্যতা বিনাশের দিকে দ্রুত অগ্রসর হবে, এই বিষয়ে কোনো সংশয় নেই। রবীন্দ্রনাথ বারবার সতর্ক করে দিয়েছেন, আপনারা সবাই জানেন। যে এই যে সম্পর্কের মধ্যে তিনি বিচ্ছিন্নতা দেখতে পেলেন, কেন এই বিচ্ছিন্নতাগুলো ঘটে, কি কারণে ঘটে? আমার মনে হয় আমাদের যে এই স্বাভাবিক একটা মন আছে, যেটা আইনস্টাইন বলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যে স্বাভাবিক মন এবং রেশনাল মন, একটা যুক্তিসিদ্ধ মন এবং একটা কি বলা যেতে পারে যে আমাদের স্বাভাবিক মন, এই দুইয়ের মধ্যে একটা বিরোধ তৈরি করে ফেলেছি আমরা। স্বাভাবিকতাকে আমরা গুরুত্ব দিই, বা ক্রমশ সেটাকে আমরা অবজ্ঞা করতে শিখেছি, ক্রমশ হেয় করতে শিখেছি, অশ্রদ্ধা করতে শিখেছি। আমাদের জ্ঞান সেটা করতে বাধ্য করেছে। জ্ঞান মানে পাশ্চাত্যের জ্ঞানই মূলত, যে জ্ঞানের অহংকার আমাদের অত্যন্ত প্রবল। একজন কবি অনেকদিন আগে বলেছিলেন, চণ্ডীদাস বোধ হয় নাকি, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এর থেকে ভয়ঙ্কর কথা মানব সভ্যতার পক্ষে কিছু হতে পারে কিনা আমার জানা নেই। সবার উপরে মানুষত্ব আর সমস্ত কিছু তুচ্ছ। মানুষ সেখান থেকে যদি নিজেকে ওই অহং সর্বস্ব একটা ভাবনায় থেকে আর সমস্ত কিছুকে তুচ্ছ করে দেখে, তাহলে আমাদের টিকে থাকা সম্ভব নয়। তিনি কিভাবে বলেছেন সেটা ইতিবাচকতার দিক আছে ঠিকই, কিন্তু আমি যদি এভাবে দেখি যে মানুষ সবার উপরে সত্য নয়, এই ধারণাটাই, এই অহংবোধটাই আমাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে হয়তো শেষ পর্যন্ত। আমি সেটাকে ওইভাবে নিয়েছি এবং নিয়ে আস্তে আস্তে সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা নিজেদের নিয়ে যাচ্ছি। ধরুন যে আমাদের একেবারে সাধারণ বা কি বলে ইন্ডিজিনাস নলেজ, যেগুলো একেবারে সাধারণ জ্ঞান, যেগুলো দিয়ে আমরা বছরের পর বছর, মানে শত শত বছর আমরা কাটিয়েছি সুখে, আনন্দে এবং খুব সামঞ্জস্যপূর্ণ একটা ব্যবস্থার মধ্যে, সেই ব্যবস্থার মধ্যে কি আমরা আছি? সেখান থেকে আমরা সরে যাচ্ছি, অনেক দূরে সরে যাচ্ছি। আমরা সমস্ত কিছুকে সন্দেহের চোখে দেখছি, যেটাকে স্বাভাবিক এবং সাধারণ জ্ঞান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম পরম্পরাগতভাবে। সেই পরম্পরা জ্ঞানের প্রতি আমাদের প্রশ্ন ছুড়ে দিয়েছি আমরা, এবং অবজ্ঞা করতে শুরু করেছি। আমরা যে জ্ঞান, সমুদ্রের কাছ থেকে জ্ঞানের যে নুড়ি পাথরগুলো সংগ্রহ করছি, সেই নুড়ি পাথরগুলো সংগ্রহ করার পর আমরা মনে করছি আমার পকেটে যা আছে তাই হচ্ছে বিশ্ব সমুদ্র, মানে জ্ঞানের সমুদ্রকে আমরা তুচ্ছ করে দিচ্ছি। এই জ্ঞানের অহংকার আমাকে ক্রমশ, মানে প্রত্যেকটা মানুষকে ক্রমশ, যদি ওই অহংকারটা থেকে থাকে, অন্য মানুষ থেকে দূরে সরিয়ে রাখে। যে নৃজাতি গোষ্ঠীগুলোর কথা বলা হচ্ছে, প্রায় একই রকমের সমস্যা সেখানেও। যে মানুষগুলো সংস্কৃতিকে আমরা শ্রদ্ধা করার কথা, কারণ আমাদের
যে কোনো দেশেই যখন বিভিন্ন জাতিগোষ্ঠী থাকে, ভাষাগোষ্ঠী থাকে, সমস্ত ভাষাগোষ্ঠী সংস্কৃতি সমভাবে যদি বিকশিত হতে পারে, তাতে দেশের সম্পর্ক বৃদ্ধি পায়, দেশের সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পায়, দেশের উন্নতির পক্ষে সেগুলো সহায়ক হয়। আমরা সেটা করি না। যারা সংখ্যায় গরিষ্ঠ অথবা ভাবনার দিক শিক্ষার দিক থেকে একটু তথাকথিতভাবে অগ্রসর, তারা আমরা অন্যদের তুচ্ছ করে দেখতে শুরু করে দিই, তাদের হেয় করতে শুরু করে দিই, তাদের সংস্কৃতি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করে দিই, ভাষা নিয়ে সংস্কৃতি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করি। আমাদের ওখানেও প্রায় একই রকমের একটা অবস্থা কিছুদিন আগে পর্যন্ত ছিল। এখনো যে সেটা নেই এরকম নয়, টিম করে সেই জনজাতি গোষ্ঠী, জনজাতি বলাটা ভুল হবে, যে মানে বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ, বিভিন্ন জাতির মানুষ আছেন, তারা কিন্তু কোনো ক্রমে সেভাবে আছেন। তবুও তার মধ্যে থেকে তারা চেষ্টা করেন যে তাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য, তাদের সঙ্গে অন্য যে সংস্কৃতি বা ভাষার মানুষজন আছেন তাদের সম্পর্কটাকে আরও সুদৃঢ় করার জন্য। ওদের দিক থেকে এগিয়ে আসাটুকু আছে, কিন্তু এদের দিক থেকে এগিয়ে যাওয়াটুকু লক্ষ্য করা যায় না, সচরাচর যায় না। রবীন্দ্রনাথ তো বলেছিলেন দিবে আর নিবে, তিনি নিবে আর দিবে বলেননি, কিন্তু নিবে আর দিবে বলেননি, দেওয়াটা আমরা ভুলে গেছি, নেওয়াটাই আমাদের কাছে মুখ্য হয়ে যাচ্ছে। এটা যতদিন থাকবে ততদিন থাকবে, সংকটের মধ্যেই আমরা থাকবো। আমরা আবার নিখিলেশ রায়ের কাছে ফিরব। তো আমি কবি বিভাস রায়চৌধুরী, বিশেষ করে আমি এই বিভাস রায়চৌধুরীর কবিতা পড়ে দেশ বিভাগ নিয়ে তার প্রথম বই, মানে আমার সবাই আগে মানে কলকাতা শহরে যাকে আসলে কলকাতায় থাকেন না, কেঁদেছি আমরা দুই বন্ধু, কাঁটাতারের এপারে ওপারে দাঁড়িয়ে জামা বদল করেছি, সম্পর্ক কিভাবে তৈরি হয় সেটা শিখেছি তখন। কেন কেঁদেছি জানি না, কেন মানে ওই অনুভূতিগুলো ওর কবিতা পড়লেই আমার মধ্যে তাড়িত করে জানি না, কারণ আমার তো পূর্বপুরুষ ওখান থেকে আসে নাই, এখানেরই লোক। ওর পূর্বপুরুষ ও এখান থেকে গিয়েছে, ও দেখেছে সেই বিচ্ছিন্নতার কিভাবে শিকড় কেটে দিলে তার আত্মাকে কেটে দেওয়া হয়, ও দেখেছে কিভাবে তার বাবা উদ্বাস্তু হিসেবে উদ্বাস্তু শিবিরের গান গাচ্ছেন। ওর কবিতার বইয়ের নাম আমি অনেকগুলোই বলতে পারবো, সেখানে জীবনানন্দের মেয়ে, মানে অনেক অনেক। তো সেই কান্না, দুই পারের কাঁটাতারের বেড়ার কান্না, সম্পর্কের কান্না, ওখানে হিন্দু মুসলমান কি, আমি শামীম রেজা, আমি আসলে শুধু ওই যে কবিতার সম্পর্কেই বিভাসের সাথে সেই জড়িয়ে যাওয়া প্রথমবার, সেও তো প্রায় 22-23-24 বছর আগের গল্প। বিভাসের কাছ থেকে জানতে চাই দেশ বিভাগ উত্তর, তার বাবা মায়ের সাথে বিভাসের সম্পর্ক, ওখানে উদ্বাস্তুদের সাথে সম্পর্ক, এবং বাংলাদেশ পরবর্তী সময় বাংলাদেশের মানুষের সাথে একটা সম্পর্ক। আসলে আমাদের হয় কি যে এখানে যে সুন্দর সুন্দর বিভাগে আলোচনা হলো, আমাদের যে কোনো চিন্তায় যখনই আমরা সেই চিন্তাটাকে উপর জায়গা থেকে গভীরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন অনেক রকম পথ বেরিয়ে আসে। এই সম্পর্ক শব্দটা সেরকম অনেক রকম পথ রয়েছে, এবং আমার ধারণা যে আমার এখন মনে হয়, মানে আমি যেহেতু অল্প কবিতা লেখার অনুশীলন করেছি, ফলে শব্দের উপরে একটু শব্দটাকে নিয়ে বেশি করে ভাবাটা, এইসব থেকে আমার মনে হয়েছে আমাদের এই শব্দ যে রিলেশন বা সম্পর্ক আমাদের বাংলা ভাষায়, এই শব্দগুলো বেশিরভাগই, এই শব্দগুলো যে উপজাতির কথা বলছিল তাদের মধ্যে নেই। এই শব্দগুলো আমাদের এক ধরনের সাহিত্যিক শব্দ, কৃত্রিম শব্দ। এই শব্দগুলো বানিয়ে আমরা আমাদের নিজেদের তৈরি করা নানা রকম শূন্যতাকে ঢাকার চেষ্টা করি। আমাদের সাহিত্যের শিল্পের যে জায়গাটার জন্যে আমরা নিজেরা অন্য মানুষদের থেকে নিজেদেরকে একটু বেশি গুরুত্বপূর্ণ সাজাই। এই সাজানোর প্রয়োজনেই আমাদের জীবনে বিবেক বলে একটা শব্দ এসেছে, সম্পর্ক বলে একটা শব্দ এসেছে, জয় পরাজয় বলে শব্দ এসেছে, হৃদয় বলে একটা শব্দ এসেছে। আসলে কিন্তু কোনো মানুষের হৃদয় নেই, কারণ হৃদয় তো কোনো শরীরের কোনো অঙ্গ নয়। এটা আমরা মনে মনে বানিয়েছি যে আমাদের ভেতরে একটা আমাদের কোনো ভাবাবেগ, সেটা হবে হৃদয়, এরকমই ব্যাপার। আমার সম্পর্ক শুনলেই মনে হয় কি যে অনেক ভাঙা এই যে জিনিস রয়েছে। আমি সীমান্ত শহরে থাকি, তো যেটা বললো ও বলতেই মনটা কেঁদে ওঠে। এই মনটা কেঁদে ওঠার কারণ হচ্ছে যে
যদি এটা একটা অন্য ভাষার দেশ হতো, আমরা যদি আরেকটা ভাষার দেশ হতাম, তাহলে কিন্তু হয়তো এটা আর কেঁদে উঠতো না। উনি যেটা বললেন যে ভাষা, এটা আমিও বিশ্বাস করি যে ভাষাই হচ্ছে একটা মানুষের মূল পরিচয়। কিন্তু এই ভাষার ভিত্তিতে একটা দেশ অবশেষে এই পৃথিবীতে জন্ম নিয়েছে, যেখানে আমরা এসেছি, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশই তো এইভাবে হয়নি। আমাদের এই যে নানা রকম টুকরো টুকরো হয়ে যাওয়া দেশ, এই যে পৃথিবী গ্রহটাকে মানুষ, নিখিলেশ যেটা বললেন যে মানুষ প্রকৃতিকে গুরুত্ব না দিয়ে মানুষ যে নিজস্ব একটা সমাজ তৈরি করলো প্রকৃতির বিরোধিতা করে, সেই সমাজটা শুধুমাত্র নিজস্ব ইগোর কারণে এবং নিজেদের তৈরি করা নানা রকমের চিহ্ন, সেই চিহ্নের আমি শ্রেষ্ঠ চিহ্ন, এই লড়ালড়ি করে হানাহানি করে যার কোনো শেষ নেই। এত এত দেশ হয়েছে, এত এত দেশ হয়েছে, ভাষায় ভাষায় মারামারি হয়েছে। কিন্তু এসবের পাশে আমাদের মনেও হয় যে এই যে শামীম গেল, শামীমের সঙ্গে আমার দেখা হলো, এটাও বাংলা ভাষায় কবিতা লেখে, আমি বাংলা ভাষায় কবিতা লিখি একই সময়। কোনোভাবে আমাদের দুজনের কবিতা দুজনের কাছে পড়ে গেছে। ওর মনে হয়েছে, আমার মনে হয়েছে এইবার আমাদের মধ্যে অল্প বয়সে এমন একটা বন্ধুত্ব হলো। তারপর ও যখন চলে আসে না, দেখি একটা বেড়া থাকে, একটা পরে আমাকে, আমি আমার বন্ধুকে বাসে তুলে দিতে পারি, অন্য বন্ধুদের, তার সঙ্গে হট করে অনেক দূর চলেও যেতে পারি, যে ওর সঙ্গে চলে গেলাম। কিন্তু স্বামীর সঙ্গে উপায় নেই। স্বামীরও এখান থেকে আমাকে ফোন করে রাতে কোনো সময় কোনো কথা হলো, হলো, স্বামী এই কথা বলেই যে আমি যেমন নিখিলেশের কাছে চলে যেতে পারি একটা বাস ধরে, স্বামী কিন্তু আসতে পারে, তাকে অনেক কাগজপত্র জোগাড় করতে হয়, তার বড় চাকরি করে, তো আরও সরকারের অনুমতি নিতে হয়। একটা অদ্ভুত ব্যাপার এই জিনিসটা। তো প্রকৃতি আমাদের করেনি, আমাদের এই বিভাজনটা। এইবার এইটা তৈরি করে দেওয়ার পরে মানুষই এটা তৈরি করলো। আবার মানুষই আমরা ওই কাঁটাতারের ওপারে ও গেঞ্জিটা, জামাটা খুলে দিয়েছে, স্বামী ছুড়ে দিয়েছে, তো আটকে গেছে। আর মানে আমরা আমাদের কান্নাকাটি করছি, অল্প বয়সের যে ভাব, এ আমরাই করছি, এ কেউ করে দেয়নি, কার বিরুদ্ধে আমরা লড়ছি। সম্পর্ক শব্দটাকে সম্মান দিয়ে, সম্পর্ক শব্দটার রহস্য এবং তার যে একটা নরম কাঁদিয়ে দেওয়া যে জায়গা থাকে, ভালোবাসা মমতার যে জায়গা থাকে, সেইটাকে সম্মান দিয়েই বলছি যে আমরা সম্পর্ক সবসময় তৈরি করি সম্পর্ক না করে, অর্থাৎ কোনো না কোনো, বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্রয়োজনের খাতিরে সম্পর্কগুলো তৈরি হয়ে যায়। ছোট ছোট প্রয়োজনের কারণে যে সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্ক ছোট ছোট প্রয়োজন মিটে গেলেই চলে যায়। ফলে আবার একটা আমরা অপরাধবোধ তৈরি হয়। তখন আমরা আবার ভাবি কি একটা সেতু নির্মাণের কথা ভাবি, আবার একটা ভাবি, এইভাবেই চলছে আর কি। অবিরাম সম্পর্ক ভাঙা এবং অবিরাম সম্পর্ক গড়ার একটা নিজস্ব দুঃখলিপি তৈরি করে চলেছে মানুষ। এবং অল্প কিছু মানুষের দোষ ত্রুটি, লোভ, ইগো, সেইটা বৃহৎ অনেক বেশি মানুষ যারা এটার মধ্যে নেই তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো। সেটা শুধুমাত্র দেশভাগের জন্য না, দেশভাগ না, মানে আমার সঙ্গে নিখিল তো একই দেশে থাকি, তাও আমাদের মধ্যে যে ভাগ আছে, এই ভাগ চলছে প্রতিটি মানুষের সঙ্গে, প্রতিটি মানুষের। সেটার কারণ হচ্ছে যেটা প্রসঙ্গ রবীন্দ্রনাথ প্রসঙ্গে বললো, আত্ম অহমিকা, আমি শ্রেষ্ঠ হওয়া, হ্যাঁ, এই সমস্ত ব্যাপার। তবে ভালো লাগছে আর কি। আমরা আরেকটু অন্যদের কাছে শুনে নিই। হ্যাঁ, আমরা আসলে আমাদের সময় প্রায় ফুরিয়ে আসছে। প্রত্যেকে যদি 2 মিনিট করে একটু বলি, সত্যিকার অর্থে এই যে ভূ রাজনীতির যে খেলা, এই যে রাজনীতির যে সম্পর্ক, আধিপত্যবাদের যে সম্পর্ক, আমরা জানতে চাচ্ছি মোহাম্মদ আজম যদি কিছু বলেন। আচ্ছা, না, আমি একটু খুব অন্তরঙ্গ কথা বললেন, নিজের অভিজ্ঞতা থেকে কথা বললেন। আমি এর মধ্যে একটু তালভঙ্গ করতে চাই, কারণ সেশনের কিছু দায়িত্ব থাকে, সেটা একটু তালভঙ্গ করতে চাই। সেটা হলো এদিক থেকে যে আমাদের কথা থেকে যেন এটা প্রধান হয়ে না ওঠে যে আমরা সম্পর্কের ব্যাপারটাকে শুধু নস্টালজিক একটা ব্যাপারের দিকে নিয়ে যাচ্ছি, এবং এটাও যেন না হয় যে আমরা একটু রিয়াকশনারি পজিশন নিচ্ছি, যে আজকের দিনে আমরা যে অ্যাকচুয়াল লাইফ লিড করছি সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি না, বরং আমরা যা হারিয়েছি সেটা নিয়ে বেশি হাহাকার করছি। এরকম যেন না হয়, সেটা একটা বিপদ আছে। কিন্তু এটা বিপদ, যেমন ধরা যাক ভার্চুয়াল লাইফের প্রচুর সমস্যার মধ্যে প্রচুর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আমার নিজের সঙ্গে সারা পৃথিবীর বহু লোকের সম্পর্ক হয়েছে,
ভার্চুয়াল যোগাযোগের মধ্য দিয়ে। বড় পরিবার ভেঙে যাওয়ার মধ্য দিয়ে ছোট পরিবার হয়েছে এবং তার প্রচুর পরিমাণে সুবিধা আছে, এটাও তো আমাদের উল্লেখ করা দরকার। সবচেয়ে বড় কথা হলো ব্যাপারটা তো আসলে আমার সুবিধা বা অসুবিধা বা ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী করছে না, ব্যাপারটা ঘটার তো একটা খুবই বেসিক কজ আছে। সেই কজটা হলো যে এটা তো একটা বেস স্ট্রাকচারের উপর নির্ভর করে এই সম্পর্কগুলো তৈরি হচ্ছে। আমি যদি ক্লাসিক্যাল মার্কসিস্ট প্যারাডাইমটাকে যদি আমলে নাও আনি, আমার তো এটা খেয়াল রাখতে হবে যে সম্পর্ক নিয়ে যে আমরা আলাপ করছি এটা একটা সুপার স্ট্রাকচারের ব্যাপার এবং তার সঙ্গে বেস স্ট্রাকচারের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। আখতারুজ্জামান ইলিয়াসের যে নাম থেকে আমরা আজকে শিরোনামটি নিয়েছি, সেখানে ইলিয়াস কিন্তু আসলে ওই কথাটি প্রধানত বিশদ করেছিলেন যে কিভাবে উৎপাদন সম্পর্কের সাথে যারা যুক্ত তাদের সঙ্গে উৎপাদন সম্পর্কের যারা সারপ্লাস শুষে নেয় তাদের সম্পর্কে সেতুটা ভাঙা পড়েছে এবং দুই পক্ষের কোনো পক্ষই আসলে এই জোড়াটা লাগাতে পারছে না। ফলে ওই দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা আসলে প্রচুর পরিমাণে সম্পর্কের মধ্যে আছি। কোনো সম্পর্কে আমরা রোমান্টিকতা আক্রান্ত হতে পারি, কোনো সম্পর্ক আমাদের অপেক্ষাকৃত ভালো হতে পারতো বলে মনে হতে পারে, কিন্তু আমরা যে আবশ্যিকভাবে যে সম্পর্কগুলোর মধ্যে থাকি সেগুলো আমাদের অস্তিত্বের সঙ্গে যুক্ত। সেটা রাষ্ট্রীয় একটা বাস্তবতা আছে, সেটা প্রাকৃতিক একটা বাস্তবতা আছে, সেটা সাংস্কৃতিক বাস্তবতা আছে, ভাষাগত বাস্তবতা আছে। কথা না বাড়িয়ে শুধু এটা বলি যে মানুষের সম্পর্কের মধ্যে সম্ভবত সবচেয়ে গভীর সম্পর্ক হলো ভাষিক সম্পর্ক। এতক্ষণ ধরে যা বলা হয়েছে সেই অর্থে নয়, একেবারেই মানে বাংলা ইংরেজি এই ভাষা অর্থে নয়। ভাষা যেটার আসলে সংস্কৃতির অন্য নাম, যেটার মধ্যে মানুষ আসলে জীবন যাপন করে, সেটাই হলো মানুষের সম্পর্কের সবচেয়ে গভীরতর রূপ। যেটা ধরা যাক একটা ফর্ম হয় ইডিওলজিক্যাল রিলেশন, গুরু শিষ্য, পলিটিক্যাল রিলেশন ইত্যাদি, এগুলো কিন্তু গভীরতর সম্পর্ক তৈরি করে। ধন্যবাদ মোহাম্মদ আজম। আসলে ঘৃণা করো তাও ভালো, করুণায় ভিজিও না হাত, যেটা ইলিয়াসের কথা, যে শ্রেণী বৈষম্য নিয়ে যে আমাদের আজকে আলোচনাটা, সেখান থেকে আমরা আসলে মূল সম্পর্কের জায়গায় গিয়েছিলাম, নস্টালজির জায়গায়। এবারে মাওলা ফাইজুল। হ্যাঁ, আমি খুব সংক্ষেপে বলতে চাই, আসলে আজম চমৎকার করে এটা কথাটা বলেছে। আমাদের উপর ইচ্ছার উপর অনেক কিছুই সম্পর্কটা নির্ভর করে না। রাষ্ট্রের যে স্ট্রাকচার আছে, কাঠামো আছে, ওই কাঠামো আমাদের উপর অনেকাংশে এই সম্পর্কের জন্য দায়ী। আসলে ও যে কথাটি বলতে চায় সেটি হচ্ছে, এই মার্কস যেভাবে বলেছেন যে আমাদের এইখানে আমরা যে জন্মসূত্রে মায়ের গর্ভ থেকে পড়ার পর থেকে আমাদের যে নাড়ি বিচ্ছিন্ন করা হয়, সেখান থেকে অ্যালিউনেশন থিওরি হয়েছে এবং সেই আত্মবিচ্ছিন্ন এবং এই বিচ্ছিন্নতা হয়তো মানুষের জীবনের একটা নিয়তি। আমাদের এখানে সংস্কৃতিকে আমরা যদি খুব মানে ভাষিক ফর্মে চিন্তা করি, তাহলে এটারও একটি উৎপাদনের বিষয় আছে, যেটা মার্কসের কথার মধ্যে আছে। আমরা দেখি যে মধ্যবিত্ত যে সংস্কৃতিটা উৎপাদন করে, সেটার মধ্যে শৌখিনতা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর মাস পিপল, যেটা সাধারণ মানুষ যেটা যাপন করে, অর্থাৎ তার জীবিকাই হচ্ছে তার সংস্কৃতির উৎস। অর্থাৎ সংস্কৃতির একটি গণ সংস্কৃতি আছে, একটা হচ্ছে এলিট সংস্কৃতি আছে, আরেকবার একটা ডোমিনেটিভ বা প্রভাবশালী সংস্কৃতি আছে। এই সংস্কৃতির মধ্যে উপরি কাঠামোর যেই স্ট্রাকচার, সেটাই হচ্ছে সম্পর্কের সূত্র। এই সম্পর্কটা ভেঙে গেছে, আজম ঠিকই বলেছেন, এই সম্পর্কটা দুদিক থেকেই ভেঙে গেছে এবং সেটি আমরা কোনো রকম জোড়া লাগাতে পারছি, যে ভাঙা জায়গা থেকে আমরা জোড়া লাগাবো। আহমেদ মাওলানা, ধন্যবাদ। যদি নিখিলেশ রায়, কবি অধ্যাপক নিখিলেশ রায়। আমি একটা ছোট্ট ঘটনা বলি, ছোট্ট, 1 মিনিটে হয়ে যাবে। বানেশ্বর বলে একটা জায়গা আছে আমাদের ওখানে, শিব মন্দির বানেশ্বরের খুব বিখ্যাত, সবাই দেখতে যান। তার পাশে একটা পুকুর আছে, বড় পুকুর। সেই পুকুরে অসংখ্য কচ্ছপ বাস করে। কচ্ছপ, শতাধিক বছরের পুরনো কচ্ছপ আমরা দেখতে যাই, কি করছে প্রায়। হঠাৎ কিছুদিন আগে, বছর 15-20 আগে, ওই পুকুরের চারদিকে কংক্রিটের একটা দেয়াল মতো দেওয়া হলো, ঘিরে দেওয়া হলো। মানে কাদা কাদা যে পাড় ছিল সেটাকে ঘিরে দেওয়া হলো এবং 2-1 বছরের মধ্যে অসংখ্য কচ্ছপ মারা যেতে শুরু করলো। তারপর বুঝতে পারলেন যে কচ্ছপ তো কাদা ছাড়া বাঁচবে না, কাদা চাই। বুঝতে পেরে ওটাকে, ওই কংক্রিটের দেয়ালটাকে চারদিকে যেটা ছিল ভেঙে দেওয়া হলো, জলের দিকে যেটা দেওয়া ছিল ভেঙে দেওয়া হলো। এটা আপনারা বুঝে নিন কি বলতে চাইছি আমি। আমাদের জ্ঞান, স্বাভাবিক জ্ঞান যেটা, সেটাকে কিভাবে তুচ্ছ করে দিয়ে আমাদের অন্য আর এক রকমের আরোপিত প্রয়োগ করছে এবং তারপর কি ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যেতে পারে। আমাদের শাসন ক্ষমতা, যেখানে যেখানে যারা ক্ষমতায় আছেন তারা কারা আছেন,
তার একাডেমিক শিক্ষা শিক্ষিত মানুষজনকে বসিয়ে রেখেছি। প্রকৃতির সঙ্গে, স্বাভাবিকতার সঙ্গে, মানুষের সঙ্গে যাদের কোনো সম্পর্কই তাদের নেই কি করে আমাদের দেশ এগিয়ে যাবে? যে কোনো দেশের কথাই বলছে। আর দ্বিতীয় একটা কথা, মার্ক্সের কথা চমৎকারভাবে উঠে এলো। মার্ক্স কিন্তু একটা জায়গায় থামেননি। মার্ক্স সাম্যবাদের কথা বলছেন, সমাজতন্ত্রের কথা বলছেন। সমাজতন্ত্র মার্ক্সের জাস্ট ক্যাপিটাল যারা আমরা পড়েছি জানি, একেবারে নিচের স্তর, সর্বোচ্চ স্তরে তিনি একটা সুসমঞ্জস ব্যবস্থার কথা বলেছেন, যে ব্যবস্থায় আমাদের দেশে মায়েরা যখন সারাদিন খেলে টেলে একজন শিশু বাড়িতে বেরিয়ে ঘুরে আসে এবং তার ঘরের তার স্বামী সারাদিন কর্মক্লান্ত অবস্থায় ঘেমে নিয়ে এসে খেতে বসে রাত্রে, তখন মাছের মুড়োটা কিন্তু স্বামীকে দেয় না, সে মাকে দেয়। কেন? শিশুটি কোনো পরিশ্রম করেনি, কিন্তু শিশুটির প্রয়োজন মা বোঝে, আমাদের মায়েরা বোঝে। মার্ক্স সেই কথাই বলেছেন যে সম্পদের বিন্যাস কি বলবো, যে সুষম বন্টন কিভাবে হবে। যে যতখানি কাজ করবে ততখানি তাকে দেওয়া হবে তা নয়, যার যতটুকু দরকার ততটুকু তাকে দেওয়া হবে। ধন্যবাদ অধ্যাপক নিখিলেশ রায়। 1 মিনিটে একটু অনুভূতি প্রকাশ করবেন, তারপরে বিভাস শেষ করবেন। আমার না, আমাদের একটু দেরিতে শুরু করেছি তো, আসলে একজন মানে বিশেষ করে নাসরিন আপা একটু আগে জানিয়েছেন, আমার সেটুকু খেয়াল নেই, যে উনি আসলে এক্সিলেন্ট করেছেন, ফলে বন্ধুদের নিয়ে এই প্যানেলিস্টের সাথে এসে বসতে যাচ্ছে। সম্পর্কের কথা যখন হলো তখন একটা কথা বলি, সেটা হলো প্রকৃতির সঙ্গে সম্পর্ক। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তো এখন আসলে বেশিরভাগটাই হলো স্বার্থের সম্পর্ক। মানে আমি কার সঙ্গে সম্পর্ক রাখলে বেশি লাভবান হব, কার সঙ্গে সম্পর্ক রাখলে আমি ঝামেলায় পড়ব, সারাক্ষণ মাথায় মনে হয় এই রসায়ন চলতে থাকে। আমার মনে হয় যত সম্পর্কেই থাকুক প্রকৃতির সঙ্গে সম্পর্কটা রাখা ভালো, তাহলে মনটা একটু ভালো থাকবে। ধন্যবাদ। হ্যাঁ, বিভাস চৌধুরী, তোমাকে দিয়ে শেষ। খুবই বিভাস। আমাদের ওখানে, আপনাদের এখানে যশোর রোডের যেটা যশোর রোড গাছ আন্দোলন একটা হয়েছিল, যেটা এখানেও হয়েছে, আমাদের ওখানে হয়েছিল। এবারও ওই গাছগুলোর মধ্যে আমরা বড় হয়েছি তো, ওই শতবর্ষী গাছগুলোর মধ্যে, কিন্তু কোনোদিন ওই গাছগুলোকে দেখা হয়নি। গাছগুলো যখন কাটা হচ্ছে তখন বাচ্চারা আন্দোলন শুরু করতে, তারা মার খাবে বলে ওটার মধ্যে আমি গিয়েছিলাম আমার নাটকের দল নিয়ে। তারপর তো মাফিয়ারা যা করতে পারে, আমার জীবন তা এসেছিল। ওই একটা বাচ্চা আমাকে বললো, সে ডাক্তারি করতো, সে বললো কি যে আপনি আমাদের সঙ্গে 50 কিলোমিটার হাঁটবেন, 34 ডিগ্রি গরম তখন। আমি বললাম আমি পারবো, বলে যে আপনি মরে গেলেই তো আর গাছ কাটতে হবে না, বলে আমাকে নিয়ে হাঁটতে শুরু করলো। আর বললো এই গাছগুলো দেখতে দেখতে তলাতে যদি আপনি না হাঁটেন সম্পর্ক হবে না, কোনো গাছ কাটলে আপনার ব্যথা লাগবে না, এমনি এমনি আপনি ফুটেজ দেবেন। আমি কিন্তু মানে ওই বনগা থেকে বারাসাত অব্দি হেঁটে গেছিলাম, খুব কষ্ট হয়েছিল, খুবই কষ্ট হয়েছিল। কিন্তু ওই বাচ্চারা 12 জন 13 জন, মাফিয়ারা কিন্তু সমস্ত কাগজে বেরিয়েছিল, আমাকে রিভলভার টেকে দিয়েছিল, কত কিছু। কিন্তু ওই একটি পদযাত্রা আমাদের ওখানে ওই গাছগুলোকে বাঁচিয়ে দিয়েছিল। আর ওই গাছের সঙ্গে আমাদের এমন একটা সম্পর্ক হলো যে আমার তো লেখার জীবনেও সব পাল্টে গেছে, সম্পর্কের জোরে রাজা। গাছের কথা দু একটা কথা মনে পড়লো। আমরা ব্যক্ত এবং অব্যক্ত কথা জানি, জগদীশচন্দ্র বসু ব্যক্তটা জানি, অব্যক্তটা জানি না। জগদীশচন্দ্র বসু যেভাবে বলেছেন গাছের প্রাণের কথা, গাছের প্রসঙ্গে মনে পড়লো যে কোনো কোনো গাছ, সমস্ত গাছই আমাদের মানুষের থেকে কম অনুভূতি প্রবণ নয়, সমস্ত গাছই। এটা কিন্তু আমরাই জেনেছি, মানে ভারতীয়রা জেনেছি, বিশ্ব জানে না, বিশ্ব অনেক কিছুই জানে না, আমাদের কাছে এসে তারা জেনে নিয়ে সেগুলো প্রকাশ করে, আমরা জানি সবাই। এটাও তার মধ্যে একটা গাছ, কোনো কোনো গাছ আমাদের সংস্কারের মধ্যে আছে। আমরা এই পৌষ মাসে সংক্রান্তির দিন কোনো কোনো গাছ আমাদের বাড়ির পাশে যেগুলো থাকে, আশেপাশে যেগুলো মানে বাড়ির চত্বরের মধ্যে থাকে, ফলে না, ফলার কথা কিন্তু ফলে না, সেই গাছ সংক্রান্তির আগের দিন বাড়ির কোনো একজন সদস্য সেই গাছকে কেটে ফেলে দেওয়ার একটা ভান করে, কেটে ফেলে ওই গাছ তো ফলে না। আর অন্য একজন সদস্য এসে তাকে নিষেধ করে, না কাটতে হবে না, এরা বোধহয় করবে। পরের বছর দেখা যায় সেই গাছে একটু কুড়ি হয়েছে। কিসের জন্য? এটা কিন্তু বানানো বল করে গাছের যে গাছের কথা বললো না, যে গাছের আমরা ডাল কেটেছি কোনোদিন, সেই গাছ যে কেটেছে সেই গাছের কাছে গেলে গাছ ভয়ে কাঁপতে থাকে, সেটা মাপার যন্ত্র আছে। আমরা সেটা করিনি, কিন্তু তৈরি করেছি, মার্কেটে তৈরি করেছি। সেই জন্য যে গাছ
তুলসী গাছের তলায় আমরা প্রতিদিন সন্ধ্যেবেলায় কেন লাগবে, তারও একটা কারণ আছে, বৈজ্ঞানিক কারণ আছে। কিন্তু আমাদের ঘর থেকে তুলসী উদ্ধার হয়ে গেছে। বা আমরা মেয়েরা যদি বকুল গাছ বকুল ফুল কুড়োতে গিয়ে বকুল গাছকে একটা লাথি দিয়ে আসে, থুথু দিয়ে আসে, পরের বছর দেখা যাবে বকুল গাছে প্রচুর ফুল ফুটে গেছে। এটা কিন্তু ভারতীয় জ্ঞান, এটা আমার বানানো কথা নয়, আমরা বই পড়ছি, জানি, আমাদের পুরনো শাস্ত্র গ্রন্থগুলোতে আছে। পড়ে দেখবেন কোনো মেয়েরা আবেদন করবে। গান শুনলে, গমের থেকে যদি গান শোনানো হয়, উচ্চাঙ্গ সঙ্গীত শোনানো হয়, ফলন প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই যে গাছের সঙ্গে মানুষের সম্পর্ক, আমরা তো গাছকে শুধু গাছ হিসেবে দেখি এবং একটা জড় পদার্থ হিসেবেই অনেক সময় সেটাকে মানে জ্ঞান করি। কাঠ হিসেবে দেখি। হ্যাঁ, আমরা বন্যাটাকে কাঠ কবচ করে যে এটা এত একদম আমরা গাছটাকে গাছ হিসেবে দেখি না, প্রাণ হিসেবে দেখি। যদি আমরা দেখতে পেতাম তাহলে আমাদের সভ্যতাটা অন্যরকম তৈরি হতো। সকলকে ধন্যবাদ যারা আসলে এসেছেন।